আমি তো একটা ভালো মানুষ, আমাকে একটা ভালো চরিত্রও তো দিতে পারো। বাইরে গল্প তৈরি করতে গেলে আইনি নোটিশ চলে আসে। নেগেটিভ চরিত্রের দরজা জানলা অনেক বেশি খোলা থাকে। পছন্দ না হয় ওভারঅল এনভায়রনমেন্ট বা সিচুয়েশন, সুমন ভাই নাকি রাগ করে চলে আসে। তোমার হাঁটার স্যান্ডেলে যদি শব্দ হয় তাহলে তুমি আমার সেটে কাজ করো না। একটা শিল্পী একটা চরিত্রে পৌঁছাবে, তার চারপাশ দিয়ে লাইটটা নামাও, ওইটা দাও, প্রোডাকশন, এই করো, মাইক করো, হাজার হাজার লোক কথা বলছে। এটা কি ভাই সার্কাস? ভাই তুমি কেন কান্না করতেছো? বললাম আমি কাঁদতেছি না, আমার চেহারাটাই এরকম। তো আসলে বেসিক্যালি আমার চেহারা খারাপ, হয়তো দেখে ভয় পায়, আমি যাই না, কিন্তু লোকটা আমি ভালো আর কি। আমন্ত্রণ সবাইকে মাই টিভির নিয়মিত আয়োজন স্টার গসিপে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান। আমাদের এই আয়োজনে আবারও ফিরে এসেছি আপনাদের খুব পছন্দের একজন তারকাকে সাথে নিয়ে। তবে আমি যদি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলতে চাই তাহলে বলবো যে আমি তার নির্মাণ, তার অভিনয় এবং ব্যক্তি মানুষকেও খুব বেশি ভালোবাসি, খুব বেশি পছন্দ করি। কারণ একজন ব্যক্তি যখন খুব সাবলীলভাবে তার নিজের মনের কথাগুলো বলতে পারে, আমার মনে হয় যে সে একজন ভালো অভিনেতা এবং নির্মাতা হবে। এটাই মানে স্বাভাবিক ব্যাপার। চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের গসিপের যে তারকা রয়েছেন তার সাথে। তিনি আর কেউ নন, একজন পরীক্ষিত নির্মাতা এবং শক্তিমান অভিনেতা সুমন আনোয়ার। পিস্তল দিয়ে মানুষ মারা খুব সহজ, কোনো ক্রিয়েটিভিটি নাই, কিন্তু ম্যানুয়ালি খোসায় খোসায় মানুষ মারা অনেকটা পেন্টিং এর মতো। এইসব শিল্প সাহিত্য আমার টাইম নেই। গান হাতড়ায় পানি খাইতে আইছেন? অনেক অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ ভাইয়া। কেমন আছেন? ভালো আছি, কেমন আছো তুমি? আপনাকে দেখে মুগ্ধ। তো সেই মুগ্ধতার বহিঃপ্রকাশ বা ভালো লাগা কিভাবে আসলে প্রকাশ করতে হয় সেটা আমি জানি না। তো এই মুগ্ধতা তো আপনি নিয়মিত ছড়িয়ে যাচ্ছেন, হ্যান্ডেল করেন কিভাবে? এটা হয় কি যে আমি বিশ্বাস করি যে একজন শিল্পী হওয়ার পূর্বে তোমাকে আসলে একজন ভালো মানুষ হতে হবে। তুমি যখন ভালো মানুষ হতে পারবা তখন তোমার সেই কাজের মধ্যে সেই গুড সোল, গুড হিউম্যান বিং এর আলোটা ছড়িয়ে পড়বে। ওকে, সেই গ্লোটাও বোঝা যায়, রাইট? তো কি মনে হয় কতখানি ভালো মানুষ আপনি হতে পেরেছেন? স্টিল ট্রাইং। মানে তুমি যদি তোমার প্রতিদিনকার যে কাজ, প্রতিদিনকার যে অ্যাক্টিভিটি, তুমি যদি সকালবেলা বের হও ঘর থেকে যে আমি সবচেয়ে ভালো বিহেভ করব প্রত্যেকটা মানুষের সাথে, সর্বোচ্চ মানবিক কানেকশন তৈরি করব প্রাণ প্রকৃতির সাথে, আমার আশেপাশে যারা অবস্থান করে, এবং রাতে বাড়ি ফিরে তুমি যদি সেটাকে ইভ্যালুয়েট করো যে আমার আসলেও কোথাও কোনো ভুল হয়েছে কিনা, বা যদি হয়ে থাকে সেটাকে পরের দিন যেন তুমি না করতে পারো, এই চেষ্টাটাই আসলে একজন ভালো মানুষ হওয়ার জন্য। কারণ প্রতিদিনকার নতুন একটা দিন তো তোমার কাছে একদমই নতুন, এটা তো গিফটেড। এটা তো আর তুমি পেছনে আগে কখনো, আজকে তোমার সাথে যে সময়টা পার করছি সেটা তো আর আমরা আগে কখনো হয়নি। খুব চমৎকার কথা। আসলে আপনার সাথে যখনই আমরা কথা বলি তখনই অনেক কিছু শিখতে পারি, এক্সেপ্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যেভাবে সুন্দর করে মানে গালিকে আর্টের পর্যায়ে নিয়ে গেছেন, সাবলীল ভাবে বলে ফেলেন। এখনো পর্যন্ত আমরা যদি সেটাকে বলতে যাই একটু করে বেঁধে যায়। না, সেটা তো আর আমি বলি না, সেটা আমার যে চরিত্রগুলো নির্মাণ হয় আফটার অ্যাকশন। মানে পরিচালক যখন একটা ওয়ার্কফ্লোর মধ্য দিয়ে আমাকে সেই জায়গায় নিয়ে যায়, তখন আফটার অ্যাকশন সেইটা একটা গিফটেড সিচুয়েশন তৈরি হলেই কেবল তুমি মাত্র একটা ক্যারেক্টার হতে পারবা। আর ওই ক্যারেক্টার আসলে অ্যাকশনের পরে কি করবে সেটা আসলে প্রি ডিসাইডিং কোনো ফ্যাক্টর না। সেটা আসলে যদি গিফট হয়, নাজিল হয়, তখনই সেটা আসলে অডিয়েন্সকে কানেক্ট করতে পারে। ডায়লগটাই হচ্ছে গালি, এবং সেটা দিয়ে আপনি এত বেশি জনপ্রিয়, হল থেকে যখন অডিয়েন্স বের হচ্ছে আপনার মানে গালিটা কি তারা বলতেছে ডায়লগ হিসেবে, যে কোন ডায়লগটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? খুব রিসেন্টলি যেটা ট্রেন্ড ছিল যে দেশি না বিদেশি। সো আমার মনে হয় এই বলার যে প্যাটার্নটা আছে এটার মধ্যে কিছুটা হলেও তো আপনি মানে মডিফাই করেছেন, রাইট? নিজের মতো করে। এই বিষয়গুলো কিভাবে করে আসে যে হ্যাঁ আমার এই চরিত্রটাকে আমি ভিন্নভাবে উপস্থাপন করার জন্য একটু ভিন্নভাবে বলবো, এটা নিয়ে আসলে আপনি কিভাবে ওয়ার্ক করেন? এইটা একটা বড় প্রশ্ন করে ফেলেছো তুমি। কারণ হচ্ছে যে একজন অভিনেতার নিজস্ব ক্যালেন্ডার থাকা উচিত। সে আসলে বিগত অ্যাক্টিং ক্যারিয়ারে কোন কোন চরিত্রে
দর্শকের সামনে হাজির হয়েছে এবং সামনে কোন কোন চরিত্রে সে হাজির হতে চায়। এইটা একটা তার যদি ভিশন থাকে, তার একটা ক্যালেন্ডার থাকে, তার ওয়ার্কআউট করা থাকে, তখন তার কাজটা সহজ হয়। আর এই ক্যালেন্ডারটা করা না থাকলে হুটহাট করে একটা চরিত্র আসবে, সে সেই চরিত্রে অ্যাক্ট করবে, তারপর আবার তার কাছে মনে হবে ও এই চরিত্রটা তো ওই চরিত্রের কিছুটা কাছাকাছি। তো এই যে আলাদা করতে পারা বা নতুন করে চরিত্রে প্রাণ তৈরি করতে পারার যে চেষ্টা, সেইটার জন্য তোমার এই ধারাবাহিক যে ক্যালেন্ডার এবং হোমওয়ার্ক, একটা অভিনেতার আসলে হোমওয়ার্কটা খুব জরুরি এবং তার নিজস্ব একটা ভিশন থাকা উচিত, লক্ষ্য থাকা উচিত, আসলে সে তার অ্যাক্টিং ক্যারিয়ারকে কোন জায়গা পর্যন্ত নিয়ে যেতে চায়। তো এই সব ওয়ার্ক না করলে আসলে তুমি এরকম গিফটেডলি অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়া আমার কাছে মনে হয় একটু টাফ। এই যে দর্শক প্রত্যেকটা চরিত্র কি এত বেশি কাছে টেনে নিচ্ছে, কারণ দুষ্ট চরিত্র আমরা সবসময় কি বলি, উফ খুবই খারাপ মানুষ, এদেরকে আমরা দেখতে পছন্দ করি না, বাট এখন সম্পূর্ণ আপনার ক্ষেত্রে উল্টো হচ্ছে যে আপনাকে আমরা ওই দুষ্ট চরিত্রেই দেখতে বেশি পছন্দ করছি। অ্যান্ড আমি খুব মজার একটা ক্যারেক্টার আপনি করেছেন তুফানে, সেখানে দেখলাম জাস্ট লুঙ্গি তুলে আপনি একজন মানুষকে মেরে ফেলে তার কোলের উপরে উঠে বসছে, মানে হাউ ইজ ইট পসিবল, সো লাইক খুবই কানেক্টেড যে এটাই নর্মালি হওয়ার কথা এরকম একজন মানুষের। সো এই চরিত্রগুলো করতে যে আসলে নিজেকে আপনার তো প্রতিনিয়ত ভাঙতে হয়, একটু টিপস আমাদেরকে দিন আজকে যারা এটা নতুন কাজ আসলে করতে এটা চাচ্ছে। তোমার যে যাপিত জীবন, সেই জীবনের যে এক্সপিরিয়েন্স, সেই জায়গা থেকে একজন অভিনেতা হিসাবে তুমি আসলে কতটা বেশি অবজার্ভ করছো তোমার চারপাশের মানুষগুলোকে। সে কথার কথা, আমি যখন হাওয়া করতে যাই, আমরা 2 মাস সাগরে ছিলাম, তো অনেক ধরনের অচেনা চরিত্রের সাথে আমার দেখা হয়েছে। সেই চরিত্রের অবজারভেশন, সেই চরিত্রের অঙ্গভঙ্গি, তার ডায়লগ ডেলিভারি, সেগুলো কিন্তু নোট করা আছে, সেগুলোই কোনো না কোনো জায়গায় আমার কাজে লেগে যায়। এরকম ভাবে আমি যেই সমস্ত জায়গায় কাজ করতে যাই, ঘুরতে যাই, আমি কিন্তু ট্রাভেল টাইমে এই অবজারভেশনের জায়গাটা ওপেন রাখি। চরিত্রগুলোকে পিক করে রাখেন যে পরবর্তীতে কোনো একটা চরিত্রের সাথে হয়তো মিলে যাবে বা আমি ওই চরিত্রটাকে এখানে কাজে লাগাতে পারবো। এবং সেটা শুধু মানুষ না, প্রকৃতির কাছ থেকেও অনেক কিছু নেয়ার আছে। একটা গাছ, একটা ঝুম বর্ষায় একটা প্রাণী কিভাবে তার শেল্টার নেয়, তার ইমোশন, আবেগ, পাখি তার বাচ্চাটাকে কিভাবে আগলে রাখছে, রক্ষা করছে, খাবার খাওয়াচ্ছে, এইগুলো আসলে কানেক্টেড। এইটা আসলে যখন একটা মানুষ তার সোল অ্যাসপেক্টে খুব গুড হিউম্যান বিং হয়ে ওঠে, তখন আসলে সে আরেকটা মানুষ, চারপাশের মানুষ, তার প্রাণ প্রকৃতির সাথে সে কানেক্টেড হয়। সে আসলে একটা গাছের গায়ে একটা তারকাটা মারতে তার কষ্ট লাগা উচিত, একটা কুকুর বৃষ্টিতে ভিজতেছে তাকে আসলে একটা শেল্টার দেওয়া উচিত। মানে এইরকম ভাবনার জায়গা থেকে যদি সামগ্রিকভাবে আমরা আসলে ভাবি, তাহলে আপনি দেখবেন আপনার পরিবার, আপনার নেইবার, বৃহৎ অর্থে আপনার দেশ ভালো থাকবে। একটু কাজ নিয়ে কথা বলবো। আপনার যাত্রাটা যদিও আমরা সবাই জানি, তারপরে একটু জানতে চাই যে একজন নির্মাতা হবেন আগে প্ল্যান ছিল নাকি একজন অভিনেতা হবেন আগে প্ল্যান ছিল? এটা তো একটা কম্বাইন্ড ওয়ার্ক। তুমি যখন একটা টিমের সাথে কাজ করতে শুরু করবা, তখন আসলে যদি তুমি আসলে ওইটাকে ওন করো, তখন আসলে অ্যাক্টিং, রাইটিং, ডিরেকশন, আর্ট ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, মানে পুরোটাই একটা কম্বাইন্ড ওয়ার্ক। তো প্রত্যেকটা কাজই, স্পেশালি যারা মঞ্চ থেকে কাজ শিখে আসেন বা মঞ্চ করে আসেন, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে মানে পুরো একটা আমি বলবো প্রপার কম্বিনেশন তাদের মধ্যে এই থাকে। কম্বিনেশন করতে হয় এই কারণে, যখন আমি স্টেজ করতাম তখন আমাকে শো শেষ করে আরেকটা দলের সেট ঢুকবে, তো দর্শকরা বাইরে ওয়েট করছে যে পারফরমেন্স করছি, ওরা একটু আমাদের সাথে কথা বলবে বা হ্যালো করবে, অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু সেই সৌভাগ্য আমাদের হতো না। আমরা ঘামে ভিজে আমাদের সেট বের করতাম দর্শকের সামনে দিয়ে, আরেকটা নাটকের সেট ঢুকে যাবে, কারণ হচ্ছে ওইটা তাড়াতাড়ি ক্লিন না করলে ওইখানে আসলে ওই সেটটা ওরা ক্রিয়েট করতে পারবে না, পরদিন শো করতে পারবে না। তো আমরা শুরু থেকেই থিয়েটারের এই প্র্যাকটিসের কারণে প্রত্যেকটা জায়গায় আমাদের কাজ করার সুযোগ হয়েছে, সেইটা আর্ট ডিরেকশন, কস্টিউম, সেট, লাইট, রাইটিং, ডিরেকশন, অ্যাক্টিং, এভরিওয়্যার। তো এই জার্নির মধ্যে দিয়ে এসে যখন আসলে আমাদের এখানে ইটিভি স্টার্ট হলো এবং অনেকগুলো বেসরকারি চ্যানেল তৈরি হলো এবং অনেকগুলো আসলে ইন্ডাস্ট্রিতে লোক প্রয়োজন হলো যারা আসলে রাইটিং করবে, ডিরেকশন করবে, অ্যাক্টিং করবে, সেই সময়টায় একটা লম্বা জার্নি করতে হয় রাইটিং আর ডিরেকশনের।
তো ওইটা আসলে পরিস্থিতির কারণেই আমাকে অনেকটা সময় লেখালেখি এবং পরিচালনা করতে হয়েছে। আমি খুব এনজয় করি এখনো। আমি আসলে অভিনয়ের চেয়ে আমার লেখালেখি এবং ডিরেকশনকেই বেশি এনজয় করি। কিন্তু এখন নাও এ ডেইজ আমার জন্য একটা ছবি নির্মাণ করা একটা লম্বা কাজ। এইটার যে আসলে প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন সবকিছু মিলে একটা বছর আমার একটা কাজের জন্য সময় লেগে যায়। আর এই এক বছরের মধ্যে আমার অনেকগুলো চরিত্র চলে আসে দর্শকের সামনে। সো এইটা আসলে ইন্ডাস্ট্রি এবং দর্শক অনেকেই কনফিউজ থাকে যে খুব বেশি অভিনেতা সুমন আনোয়ারকে দেখা যাচ্ছে, পরিচালক সুমন আনোয়ারকে দেখা যাচ্ছে না। তো ওইটা আসলে সংখ্যায় আগের মতো আর সম্ভব না, কারণ আমাকে এখন একটা ঠিকঠাক প্রোডাকশন দিতে হলে এই সময়টা দরকার হয়ে যায়। অবশ্যই, মানে তখন একজন নির্মাতা সুমন আনোয়ারকে আসলে জেগে উঠতে হবে আমি বলবো। চরিত্রগুলো যখন আসে ডেফিনেটলি নেগেটিভ চরিত্রের জন্য আসে, তখন মাঝে মাঝে মনে হয় না যে কেন ভাই শুধু নেগেটিভ চরিত্রই কেন, আমি তো একটা ভালো মানুষ, আমাকে একটা ভালো চরিত্রও তো দিতে পারো। যদিও আমরা অনেক কিছু করার থাকে না। আচ্ছা, নেগেটিভ চরিত্রের দরজা জানলা অনেক বেশি খোলা থাকে, কারণ খারাপ লোকটাই সবকিছু করতে পারে। ভালো লোকটা শুধু বাসা থেকে বের হয়, অফিসে যায়, অফিস করে বাজার করে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ঘুমায় যায়। আচ্ছা, ভালো লোকদের যে একটা চরিত্রের ধারাবাহিকতা আমাদের কাছে এমনটাই কেন যে সে যাবে অফিসে, অফিস করবে, চলে আসবে, আশেপাশে সুন্দরী কলিগ থাকলেও তাকাবে না, ঠিক আছে, কারণ আমরা সে তার বউকে বা প্রেমিকাকে শুধু ভালোবাসবে। স্ট্রাকচারের বাইরে গল্প তৈরি করতে গেলেই আইনি নোটিশ চলে আসে। এটা ভালো বলেছেন। আর খারাপ মানুষদের ক্ষেত্রে আসলে ওই যে দরজা জানালা অনেক খোলা থাকে। আপনার সবচেয়ে পছন্দের কোনো একটা চরিত্র, যেই চরিত্রে আপনি আপনার নিজের মধ্যকার যে আমরা বলি না যে প্রত্যেকটা মানুষের না দুটো ফেস থাকে, একটা ভালো একটা মন্দ, মন্দটাকে তো আমরা ঘুম পাড়িয়ে রাখতে চাই, কিন্তু এমন কোন চরিত্র কি ছিল যেখানে করার পরে মনে হয়েছে যে না এটাই আসলে আমি? না, ওই চরিত্রটা এখনো খুঁজে পাইনি। যখন আপনাকে স্পেশালি নায়িকাদের সাথে ডায়লগ দিতে হয় বা নায়িকার সামনে নায়কদের সাথে ডায়লগ দিতে হয় এবং সেটা একটু দুষ্ট ডায়লগ, কখনো কি জড়তা কাজ করে? না, একদমই না, কারণ আসলে তখন সে নায়িকা, নায়ক অথবা এরকম জায়গা থেকে তো আমরা দেখি না। যখন আমি একটা চরিত্রে অ্যাক্ট করার করি, তখন আসলে আমার এই যে ব্যক্তি সুমন আনোয়ারকে আসলে একটা জায়গায় রেখে তারপরে ওই চরিত্রটাকেই ক্যারি করতে হয়। তখন তো আমার মধ্যে সেই সংশয়, জড়তা কাজ করবে না, কারণ তখন আমি সেই মন্দ চরিত্রটা হয়েই সেই মানুষটার উপর অত্যাচার করছি বা ডেলিভারি দিচ্ছি বা তাকে মারছি অথবা তাকে শাসাচ্ছি। একজন নির্মাতা, এবং আমি পরীক্ষিত নির্মাতা এই জন্য বলছি যে আপনার যে কোনো ডিরেকশনই সবার খুব ভালো লাগে এবং যে চরিত্রগুলোকে আপনি নিয়ে আসেন সেই চরিত্রগুলো দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচে থাকে। তো সেই জায়গা থেকে সুমন আনোয়ার যখন অন্য আরেকজন নির্মাতার ডিরেকশনে কাজ করে তখন কি কোনো কনফ্লিক্ট হয়? না না, আমি তো তখন খুব বেশি এনজয় করি, কারণ আমি যখনই যেই কাজটা করি, যখন আমি লিখি, তখন আসলে আমার লেখার টেবিলে একজন অভিনেতা আর পরিচালক সুমন আনোয়ারকে অন্য আরেকটা টেবিলে বা অন্য একটা ঘরে আটকে রাখি যে তোমরা এটা কি একটু কঠিন না নিজের এই মধ্যে কঠিন থেকে এই কাজটাই তো সত্তাটাকে বের শিল্পীর করা? কাজ, যে তোমাকে তোমার নিজের সত্তাগুলোকে চেনা, জানা, তাদের সাথে কথা বলা, নিজের সাথে কথা বলতে পারাটা অনেক জরুরি একজন শিল্পী হিসাবে। তো যখন তুমি আসলে এই ক্যাটাগরাইজ করতে পারবা, প্রত্যেকটা সত্তাকে আলাদা আলাদা করে চিনতে পারবা, অ্যাড্রেস করতে পারবা, তখনই তোমার পক্ষে সম্ভব যে আসলে পরিচালক সুমন আনোয়ার এবং অভিনেতা সুমন আনোয়ারকে বলা যে তোমরা একটু ড্রয়িং রুমে থাকো, আমি এখানে লেখালেখি করছি। ওকে, তো নিজের সাথে নিজের বোঝাপড়াটা আসলে খুব ভালো থাকতে হয়। বর্তমানে কোন কোন কাজগুলো নিয়ে খুব ব্যস্ততা চলছে যেটা আমরা সামনে দেখতে পাবো? আমি একটা ছোট ছবি বানাবো, ছবিটার নাম গগন, যেটার জন্য আমি এবারে অনুদান পেয়েছি। তো ওইটা নিয়ে আমি খুব এক্সাইটেড আছি। তো ওইটার প্রি প্রোডাকশনের কাজ চলছে। তার মানে কি আমরা অভিনেতা সুমন আনোয়ারকে লম্বা একটা সময়ের জন্য মিস করব? না, এইটা আসলে আমার এই কাজের ওয়ার্কফ্লোটা এত লম্বা হবে যে এর মাঝখানে মাঝখানে অভিনেতা সুমন আনোয়ারকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেটে হাজির হতে হবে এবং সেই সমস্ত ডেটও দেয়া। তো সেই কাজগুলো যখন আমি করব তারও বেশ কিছুটা পরে আসলে দেখা যাবে, পাওয়া যাবে। এমন তো না যে আমি আসলে নেক্সট উইকে যেই কাজটার জন্য অ্যাক্টিং করছি সেইটা আসলে তার পরের উইকেই পাওয়া যাবে। সেটা হয়তো দেখা গেল যে একদমই রোজার ঈদের সিনেমার শুটিং আমি করব। তো সেইটা দেখতে দেখতে দর্শক অনেকটা সময় পরে গিয়ে
তো এই টাইম পিরিয়ডটা খুব ইন্টারেস্টিং যে আমরা আসলে একটা কাজ অনেক আগে তৈরি করি, সেটার এডিটিং, পোস্ট প্রোডাকশন, তারপরে আমরা ডাবিং করি, সেটা আসলে নানানভাবে সেন্সর বোর্ডে যায়, দেন আসলে সেটার মার্কেটিং শুরু হয়, প্রমোশন শুরু হয়, তারপর দর্শক হলে গিয়ে সেটা দেখতে পায়। ততদিনে আমরা সেই গল্প থেকে অনেক অনেক দূরে অন্য গল্প নিয়ে এঙ্গেজড হয়ে যাই। আমি বেশ কিছু গল্প শুনেছি যেখানে সুমন ভাই যদি পছন্দ না হয় ওভারঅল এনভায়রনমেন্ট বা সিচুয়েশন, সুমন ভাই নাকি রাগ করে চলে আসে। ইজ ইট না, এরকম true? না, এটা তো আসলে একটা অপারেশন থিয়েটার। শুটিং মানে একটা অপারেশন থিয়েটার। ট্রু, শেষ অপারেশন না করে তো থিয়েটারে বের হওয়া কি সম্ভব না। পেশেন্টের মানে আত্মীয় স্বজন এলাও না। No. তো ওইটা একটা অগোছালো পরিস্থিতি থাকবে। হুট করে আপনি একটা অপারেশন থিয়েটারে যদি ঢুকে যান, আপনি গিয়ে দেখে বলবেন আল্লাহ আমার রোগী তো শেষ, ও জীবনও বাঁচবে না। True. তো শুটিংটাও কাইন্ড অফ এরকম। তো আমি শুটিং এ রিক্রুটমেন্ট এরকম জায়গা থেকে হয় যে ভাই তোমার হাঁটার স্যান্ডেলের যদি শব্দ হয় তাহলে তুমি আমার সেটে কাজ করো না। Wow. এটা একটা নীরব একটা কোয়াইট কাম পরিস্থিতির মধ্যে কাজটা করতে হবে। একটা শিল্পী একটা চরিত্রে পৌঁছাবে, তার চারপাশ দিয়ে এই লাইটটা নামাও, ওইটা দাও, প্রোডাকশন, এই করো, মাইক করো, হাজার হাজার লোক কথা বলছে। এটা কি ভাই সার্কাস? ও কি সার্কাস করবে? না, এরকম ভাবে তো হইতে পারে না। একটা শিল্পীকে তার সেই জায়গায়, ইমোশনাল জায়গায় পৌঁছানোর জন্য আমি আমার সেটে থাকাকালীন অবস্থায় আমি এরকম 360 ডিগ্রি তাকালে প্রত্যেকটা লোক তার জায়গায় থেমে যাবে, এবং তাকে আমি সেই পরিস্থিতিটা তৈরি করে তার ইমোশনটাকে বুঝায় তারপরে খুব সুন্দর করে আস্তে করে বলবো অ্যাকশন, তারপরে সে আসলে ওই জায়গায় পৌঁছাবে। বেশিরভাগ লোকেরা অ্যাকশনটাই দিতে পারে না। But অ্যাকশন কিন্তু কাইন্ড অফ একটা ডিরেক্টর ওই যে পারফর্মার যে স্কেল থেকে যে ইমোশন থেকে অ্যাক্টিংটা শুরু করবে, ওইটা কাইন্ড অফ কিছুটা ধরে দেয়া। এবং সেটা ডিরেক্টর বা সেটের প্রত্যেকটা মানুষের কিন্তু দায়িত্ব আর্টিস্টটাকে সহায়তা করা। আপনার সদরঘাটের টাইগার, এটার তো এখন সিজন 3 চলছে, রাইট? হ্যাঁ, সিজন 3 Already, করেছি আমরা। right. আমরা সিজন 4 করতে চাই খুব সামনেই, শীঘ্রই। শীঘ্রই। তো বেশ কয়েকজন আর্টিস্ট, তাদের কাছ থেকে কিন্তু আমরা গল্প শুনেছি। সেটা হচ্ছে সুমন ভাইয়ের সাথে কাজ করা মানে ইটস লাইক আ ফান, ঠিক আছে? আমরা সবাই মিলে লাইক পিকনিকে যাচ্ছি, কিন্তু যখন আমরা কাজটা করতে যাই তখন একদম পিন ড্রপ সাইলেন্স থাকে, যেটা আপনি বললেন। এবং অনেকেই আছে যে কাজ করার আগে আপনার সাথে তাদের প্রথম দেখার যে অভিজ্ঞতা, যে আমরা সুমন ভাইকে দেখে ভয় পাইছি, তারপরে দেখি না মানুষটা অনেক সহজ সরল এবং সে খুবই নর্মালি কথা বলছে। তো এই যে ভয় পাওয়ার প্রথম যে ব্যাপারটা, এটা কেন হয়? আপনি কি প্রথম প্রথম দিকে একটু মুড়ি থাকেন, তারপরে যে আস্তে করে ইজি হন, লাইক আপনি মানুষটাই এমন? না, এটা আসলে ওই যে একজনকে জিজ্ঞেস করছিল যে ভাই তুমি কেন কান্না করতেছো, বললাম আমি কাঁদতেছি না, আমার চেহারাটাই এরকম। তো আসলে বেসিক্যালি আমার চেহারা খারাপ, হয়তো দেখে ভয় পায়, আমি যাই না, কিন্তু লোকটা আমি ভালো আর কি। আচ্ছা, মানুষের তো লাইফে একজন আইডল থাকেন বা একজন মেন্টর থাকেন। সুমন আনোয়ারের আইডল বা মেন্টর কে ছিলেন বা আছেন এখনো? নেচার, প্রকৃতি। আপনি জঙ্গলে যান, দেখেন একটা গাছ কত যুদ্ধ করে আরেকটা গাছের পাশ দিয়ে দাঁড়াচ্ছে, ঝড় বৃষ্টি বাদল পোকামাকড় প্রাণ প্রকৃতি, এদের সবাইকে সাথে নিয়েও বেঁচে আছে। নেচারের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আপনি তাকে ফিল করলে আপনি আসলে এই পুরো গ্লোবাল সিস্টেম, এই পুরো পৃথিবী, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, মহাকাশ, জোয়ার ভাটা সবকিছু তো কানেক্টেড। আপনি তো এই যে আপনার মন খারাপ হওয়া, মুড সুইং বলে, নানান কিছু বলে না, তো ওইটা তো জোয়ার ভাটা, চাঁদ সূর্য, আপনার রাত দিন সবকিছুর সাথে কানেক্টেড। সো আপনি আসলে প্রকৃতির কাছ থেকেই আপনার বাঁচার অনুপ্রেরণা বা আপনার সমস্ত শক্তি আপনি নিতে পারেন যদি আপনি তার সাথে কানেক্টেড হতে পারেন। শেষ প্রান্তে রয়েছে আমাদের যারা নতুন শিল্পী তৈরি হচ্ছেন বা আপনার যারা অডিয়েন্স রয়েছে, যারা কাজ করতে চান, তাদের জন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স কি রয়েছে? দেশকে ভালোবাসুন, আর আসলে আপনার আশেপাশের প্রাণ প্রকৃতিকে রক্ষা করুন। বর্ষাকাল চলছে, গাছ লাগাতে পারেন, কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে বন নষ্ট করে, নদী উজাড় করে আমরা পরিবেশ নষ্ট করছি। প্রাণ প্রকৃতির দিক থেকে বাংলাদেশের যেই একটা সবুজ বাংলাদেশ ছিল, সেই জায়গায় আমরা সবাই মিলে ফোকাস করলে সামনের দিনে আরো সুন্দর বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো। থ্যাংক ইউ সুমন ভাই, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। আসলে আড্ডা আরো দীর্ঘায়িত করা সম্ভব, কিন্তু আমার সময় শেষ। তো আজকের মতো বিদায়, নিশ্চয়ই আপনার সাথে আবারও দেখা হবে আমার অন্য কোনো আয়োজনে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক,
আমাদের আজকের স্টার গসিপের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। তবে আবারও ফিরে আসব আগামী আয়োজনে আপনাদের পছন্দের তারকাকে সাথে নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন মাই টিভির সাথে। আল্লাহ হাফেজ।